স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মত হওয়ার কথা নিশ্চিত করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ায় দুই দেশ তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। এদিকে তাৎক্ষণিকভাবে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করছে, তবে সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করেনি। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লিও। শনিবার সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিকেল ৫টা থেকে স্থল, আকাশ, সমুদ্রপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে। উভয় দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ১২ মে বৈঠকে বসবেন ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। গেল ২২ এপ্রিল পেহেলগাম হামলায় ২৬ জন নিহতের জেরে ইসলামাবাদকে দায়ী করে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর থেকেই চলতে থাকে হামলা পাল্টা হামলা। শুক্রবার রাত থেকে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করে। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানের লাহোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী সালেহীন ফাহিম। সালেহীন ফাহিম, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ফাহিম, অবশেষে তো যুদ্ধবিরতি ঘোষণা হলো, আপনারা এখন কেমন দেখতে পারছেন পাকিস্তানের পরিস্থিতি? লাহোর হলো ভারত পাকিস্তানের বর্ডারের অনেক কাছের শহর। তো বিগত কয়েকদিন ধরে খুব বেশি একটা উত্তেজনা ছিল না এখানে। স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করতেছিল, মার্কেট বাজারঘাট সবকিছু খোলা ছিল। শুধুমাত্র পাঞ্জাব রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান 2 দিন বন্ধ ছিল। একটা হলো মঙ্গলবারে, আরেকটা শুক্রবারে বন্ধ ছিল। সামনে শনিবার রবিবার আজকে আর আগামীকাল এই 2 দিন হলো সাপ্তাহিক ছুটি। আমাদের আবার সোমবার থেকে ক্লাসগুলো শুরু হয়ে যাবে এখানে। আর আজকে বিকালে আমি বাইরে গিয়েছিলাম, সবকিছু নর্মাল একদম। রাস্তায় যথেষ্ট লোকজন আছে, দোকানপাট সবকিছু খোলা। তবে শুরুর দিকে একটু আতঙ্কের মধ্যে ছিলাম আমরা যারা ফরেন স্টুডেন্ট এখানে আছি আমরা। তো আমাদের এম্বাসি থেকে, আমাদের ভার্সিটি থেকে যথেষ্ট সহায়তা করতেছে, আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে। তারা বলছে পরিস্থিতি খুব অস্বাভাবিক হলে আমাদের দেশে ব্যাক করে দেওয়া হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। আশা করি পরিস্থিতি অনেক উন্নতি হবে। ধন্যবাদ। জি সালেহীন ফাহিম, আরেকটি বিষয় জানতে চাই, আপনি নিজেও বলছিলেন যে আজকে আপনি বাইরে গিয়েছিলেন এবং দেখছিলেন যে পরিস্থিতি বেশ স্বাভাবিক। আসলে জনসাধারণের মধ্যে প্রতিক্রিয়াটি কিরকম দেখতে পাচ্ছেন, একটু জানাবেন বিস্তারিতভাবে, আর নিরাপত্তার ইস্যুটাও একটু ব্যাখ্যা করবেন। লাহোর পাকিস্তানের মধ্যে অন্যতম একটা নিরাপদ শহর। লাহোর, ইসলামাবাদ এই দুটো শহরকে নিরাপদ বিবেচনা করা হয়। লাহোর সেরকম কোনো সমস্যা হয় না। জনগণ খুব বেশি হলো তারা অনেক আনন্দিত, কারণ পাকিস্তান অনেক বেশি অ্যাটাক করেছে এরকম ভারতের তুলনামূলকভাবে বেশি। তো জনগণ খুব বেশি স্বাভাবিকভাবে বিষয়টা নিয়েছে এবং তারা খুব বেশি উৎফুল্ল। তারা পাকিস্তান আর্মিকে নিয়ে খুব বেশি আনন্দিত এবং জাস্ট প্রাউড তারা খুব বেশি। বিশেষ করে নিরাপত্তার ইস্যুটি নিয়ে কর্তৃপক্ষ কতটা তৎপর রয়েছে একটু জানাবেন। নিরাপত্তা নিয়ে সবসময় তৎপর থাকে এখানে। আমরা যারা ফরেনার স্টুডেন্ট আছি এখানে, আমাদের নিরাপত্তাও অনেক বেশি তারাতে। আমরা কোথাও বাইরে গেলে যদি আমরা প্রয়োজন বোধ করি তাহলে আমাদের সাথে তারা সিকিউরিটি গার্ড সতিয়ে দেয়। অ্যান্ড মাঝখানে যখন খুবই সমস্যা হচ্ছিল, আমাদের আর্মি অফিস থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমাদেরকে পুরো কাম থাকতে বলা হয় এবং কোনো রকম টেনশন করতে মানা করা হয়। যদি সেরকম পরিস্থিতি খারাপ হতো তাহলে তারা বলেছিল আমাদেরকে তারা তাদের ক্যান্টনমেন্টে নিয়ে যাবে, তারপর আমাদের নিজ নিজ হাই কমিশনের কাছে বা এম্বাসির কাছে আমাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর তারা ডিসিশন নিবে আমরা দেশে ব্যাক করবো না এখানে থাকবো। অর্থাৎ আপনারা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সালেহীন ফাহিম আপনাকে যুক্ত হবার জন্য আমাদের আয়োজনে। অন্যদিকে পট পরিবর্তনের পর চট্টগ্রামে প্রথম সংখ্যাহীন সমাবেশ করল বিএনপির 3টি অঙ্গ সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই সমাবেশে ঢল নামে লাখো তারুণ্যের। চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভিন্ন জায়গা থেকে আসা তারুণ্যের মিলন মেলায় পরিণত হয় বন্দরনগরীর পলো গ্রাউন্ড মাঠ। এতে ছিল নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ।
শনিবার বেলা ৩টায় আনুষ্ঠানিক সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই তীব্র গরম উপেক্ষা করে পলোগ্রাউন্ডমুখী ঢল নামে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের। দীর্ঘদিন পর সংখ্যাহীন সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছুটে আসেন সকাল থেকেই। আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হলে তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি জানায় অংশ নেয়া নেতাকর্মীরা। অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। তারেক রহমানের সে কনসেপ্ট বাস্তবায়ন করার জন্য আমরা সুদূর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী থেকে হাজার হাজার লোক আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। 4 কোটি তরুণ যেন আগামী দিনে তারা ভোট দিতে পারে। রাজনীতি বিমুখ তরুণদের রাজনীতিতে ফেরাতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ভোটের মাঠেও এর প্রভাব পড়বে বলে ধারণা কর্মীদের। তরুণদেরকে নিয়ে বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করা হবে। বুঝি করি যে আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করার জন্য আজকের যে তারুণ্যের যে উদ্দীপনা, যে কর্মকাণ্ড সেটাই চলছে। পুরুষদের পাশাপাশি সমাবেশে অংশ নেন অসংখ্য নারীও। স্লোগান, মিছিল আর ব্যানার ফেস্টুনে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন তারাও। তরুণীরা তারা এই প্রথম ভোট দিতে পারবে। সমাবেশ স্থল ছাড়িয়ে জনসমুদ্র পৌঁছে যায় আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায়। মাঠের বাইরেও সিআরবি, নিউ মার্কেট মোড়, টাইগার পাস সহ কয়েক কিলোমিটার এলাকায় শুধুই মানুষের সমুদ্র। তারুণ্যের এই বলিষ্ঠ নেতৃত্বকে একত্রিত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ যেভাবে সহজ হবে, তেমনি উদ্দীপ্ত তারুণ্যের এই ঢেউ দেশের যে কোনো অগণতান্ত্রিক শক্তিকে পরাজিত করতে পারবে বলে আশা নেতাকর্মীদের। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ থেকে মুজিবুল হক, ডিবিসি নিউজ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু হয়েছে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান। ফরহাদ, একদিকে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু হয়ে গেছে, অন্যদিকে যমুনায় বৈঠক কিন্তু চলমান। জানাবেন এখনকার পরিস্থিতির খবরাখবর। আপনি জানেন, আমরা একটু আগে জানিয়েছিলাম 7:30টার দিকে হাসনাত আবদুল্লাহ কিন্তু ঘোষণা দিয়েছিল 1 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কোনো ঘোষণা না আসে তারা কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেওয়ার কথা জানিয়েছিল। সেটাই কিন্তু 1 ঘন্টা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তারা শাহবাগ ত্যাগ করে এখন কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান নিয়েছেন। এখানে এসেও তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপরেও যদি এখন পর্যন্ত সেখান থেকে যদি কোনো ঘোষণা না আসে তাহলে আরও বড় কর্মসূচি ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে এসেও কিন্তু তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি সহ বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন যে কোনো ঘোষণা না আসে, আমরা জানতে পেরেছি যে উপদেষ্টা পরিষদের বৈঠক কিন্তু যমুনায় বসেছে, কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা না আসায় তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে ক্রমান্বয়ে কিন্তু তারা মার্চ ফর যমুনা, সেখানে কিন্তু তারা অবস্থান নেবেন সারা বাংলাদেশ থেকে। কিন্তু এই যেভাবে জুলাই আগস্টে যেভাবে জনস্রোত নেমেছিল সেই জনস্রোত কিন্তু আবার তারা ডাক দিবেন, এইভাবে তারা যমুনার সামনে অবস্থান নেবেন। এখন পর্যন্ত তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য না আসায় কিন্তু তারা শাহবাগ ত্যাগ করেছেন। ঠিক 8:30টার পরে তারা সেখানে ইশারের জামাত করেছেন। সেই জামাতের পরপরই কিন্তু তারা বলছেন যে 1 ঘন্টার আলটিমেটাম যেহেতু শেষ হয়েছে, সেই শেষ হওয়ার পরপরই কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টালে চলে এসেছেন। এখানেও কিন্তু তারা সেই স্লোগানগুলো কিন্তু দিচ্ছেন। আপনি জানেন যে আজকে সকাল থেকেই কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে তারা অবস্থান নিয়েছিলেন। সেই অবস্থান কিন্তু থেকে তারা সরে আসেনি। তারা বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং তাদের বিচার এবং জুলাই যে ঘোষণা, সেই ঘোষণা না আসা পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। তাদের দাবিতে কিন্তু তারা অনড় এবং তারা বলছেন যে কোনো ধরনের ছাড় কিন্তু এবার দেওয়া হবে না, কোনো ধরনের ছাড় দেবেন না তারা। কোনো ঘোষণা ছাড়া কোনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তারা কিন্তু এই কর্মসূচি কিন্তু তারা ত্যাগ করবেন না। তারাও কিন্তু হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যদি কোনো চাপ, কোনো ষড়যন্ত্রের মুখে যদি এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা তিনি দেন, তবুও যেন এই অবস্থান থেকে যেন এই গণঅভ্যুত্থানে যারা যোগ দিয়েছেন, এই সমাবেশে যারা যোগ দিয়েছেন তারা যেন কর্মসূচি ত্যাগ করে চলে না যান, তারা যেন কর্মসূচি চালিয়ে যান। হয়তো তিনি কোনো ভয় পেয়েছিলেন যে তাকে কোনো চাপ দেওয়া হতে পারে, এবং তিনি বলছেন যে তিনি যেহেতু এই বৃহস্পতিবার রাত থেকে এই কর্মসূচির সাথে জড়িত, তিনি অসুস্থও হয়ে যেতে পারেন। পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু অংশ নিয়েছেন। আমরা জানতে পেরেছি জামাত বলেছিল, তারা জানিয়েছিল যে 9টার দিকে এখান থেকে তারা শাহবাগে তাদের সাথে যোগ দিবেন, কিন্তু যেহেতু তারাই সেখান থেকে এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে চলে এসেছে, তারা কিন্তু এখানেই যোগ দিবেন। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু ইসলামী আন্দোলনগুলোও কিন্তু তাদের সাথে এসে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু যোগ দিয়েছেন, এবং তারা দেখেন বিভিন্ন আন্দোলন, বিভিন্ন স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন।
এবং এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা তারা এই কর্মসূচি আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু তারা ছাড়বেন না এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আইন প্রণয়নের পূর্বে অন্তর্বর্তী সরকারে সেই বৈধতা রয়েছে কিনা তা জনগণের কাছে প্রমাণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, বিগত সরকারের সময় গুমের সঙ্গে জড়িতদের সাজা নিশ্চিতের পাশাপাশি সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করবে সরকার। এদিন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর প্রয়োজনীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বিশিষ্টজনেরা। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির তথ্য মতে পতিত স্বৈরাচারের শাসন আমলে কমপক্ষে ৩৫০০ মানুষ গুমের শিকার হয়েছেন, আর আয়নাঘরের ভয়াবহ স্মৃতি এখনো দাঁড়িয়ে বেড়ায় ভুক্তভোগীদের। এমন বাস্তবতায় গুম বিষয়ক আইন নিয়ে মতবিনিময়ের আয়োজন করে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। মতবিনিময় গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়া উপস্থাপন করা হয়। উত্থাপিত খসড়ার মূল্যায়নে নিজেদের পাল্টাপাল্টি অবস্থান তুলে ধরেন বিশেষজ্ঞরা। অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা 1973 অ্যাক্টের মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন, আমরা আশা করি কোনো গুম হবে না। এইভাবে একটা সেটআপ আমরা বসায় রাখবো কি রাখবো না সেটা চিন্তা করতে হবে সুদূর প্রসারী। এইটা কি আমাদের নিয়তি হয়ে গেল যে একটা ফুল ফ্লেজেড কমিশন রাখতে হবে আমাদেরকে, সে সব সময় বসে বসে গুমের ঘটনাগুলো ঘটবে? আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি মনে করি না যে এটা কমিশন করা আলাদা দরকার আছে। এই আইনটার প্রয়োজনীয়তা আছে, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভবিষ্যতে এটা কি বেকার বসে থাকবে কিনা। তা না হলে বিপুল সংখ্যক অপরাধ বিচারের বাইরে থেকে যাবে, যেটা বাংলাদেশকে একটা জেনারেশন ধরে ভোগাতে থাকবে। উই ও ইট টু দ্য ফ্যামিলিজ, ভিকটিম ফ্যামিলিজ, যে তারা আশা করবেন প্রত্যেকটা তাদের ক্ষেত্রে যারা বিচার চাচ্ছেন তার একটা যৌক্তিক সমাপ্তি যেন ঘটে। তবে সবাইকে ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন এই চিন্তাবিদ। যারা এর আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে যদি আমরা শাস্তির আওতায় আনতে চাই, তাহলে প্রথম কাজটা হবে যে যারা এই আইন করবেন তাদের নিজেদের বৈধতা প্রমাণ করা প্রথম জনগণের কাছে। বিভেদ এড়িয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আরেকটি কমিশন গঠনের তথ্য জানান আইন উপদেষ্টা। আমরা সবকিছুই আপনার খুব কনফ্রন্টেশনাল ভাবে নিষ্পত্তি করতে যাই, মানে অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য করে উঠতে হবে। আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটি টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। বিগত সময়ে গুমের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়, এ লক্ষ্যে মতবিনিময়ে উঠে আসা পরামর্শ গ্রহণ করা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সৌদি আরবের দ্বিতীয় বাণিজ্যিক নগরী জেদ্দায় লাখো সৌদি প্রবাসীকে গানে গানে মাতালেন নগর বাউল জেমস। দ্বিতীয়বারের মতো সৌদি মাতালেন তিনি। এর আগে মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানীতে যোগ দেন রিয়াদ সিজনে। জেমসের গানের তালে তালে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের বাণিজ্যিক নগরী জেদ্দার আল আন্দালুস পার্কে বাংলাদেশের উৎসবে একের পর এক গান গেয়ে মাতিয়ে তোলেন প্রবাসীদেরকে। এর আগে বাংলাদেশিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। এশিয়ান কালচারাল ফেস্টিভ্যাল নামে আয়োজন করা হয় এবারের উৎসব। স্লোগান দেয়া হয়েছে পাসপোর্ট টু দি ওয়ার্ল্ড। সৌদি আরবের ভিশন 2030-কে সামনে রেখে দেশটির আয়োজন ছিল গ্লোবাল হারমোনি ইনিশিয়েটিভ। অন্যান্যবার জেদ্দা সিজন নাম দেয়া হলেও এবার তা পরিবর্তন করা হয়েছে। আয়োজনে অংশ নেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও। 2022 সালে আমরা শুরু করেছিলাম এই সৌদি সরকার প্রথম এরকম ইভেন্ট। আজকে সৌদি সরকার সেটার ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রত্যেক বছরই এখন জেদ্দা সিজন, রিয়াদ সিজন, দাম্মাম সিজন করতেছে। আমাদের বাংলাদেশের নগর বাউল জেমস আমাদের মাঝে গান পরিবেশন করছে। আমরা বাংলাদেশিরা অনেকে এখানে আজকে একটা বাংলাদেশের আমেজ পেয়েছি। জমজমাট এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। Congratulate all the Bangladeshi community and Passport to the World event that we have been very successful today. I'm sure you people are seeing behind me
It's Nagarpol, James, and the crowd is huge. এবারের আয়োজনে বাংলাদেশ থেকে আরও অংশগ্রহণ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও পর্শি। ডিবিসি নিউজ ডেস্ক।